হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। আজ আমি যে মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি এটি মালায়ালাম ইন্ডাস্ট্রির অন্যতম একটি ক্রাইম থ্রিলার মুভির নাম নায়াত্তু। মুভি সম্পর্কে প্রথমেই কিছু বললে থ্রিলের মজাটা একদম নষ্ট হয়ে যাবে, তাই কোনো স্পয়লার না দিয়ে শুরু করছি নায়াত্তু মুভির এক্সপ্লেনেশন। কেরালা স্টেট পর্যায়ের রশি টানা প্রতিযোগিতার আজ ফাইনাল অনুষ্ঠান। স্টেটের ৬৭ দলের মাঝে ২টি দল ফাইনাল ম্যাচ খেলছে। একদিকে আছে কেরালা পুলিশের দল, অন্যদিকে আছে কিংস পিরাভম দলের লিডার হচ্ছে প্রবীণ মাইকেল। প্রবীণ একজন সদ্য যোগদানকৃত পুলিশ কনস্টেবল। পুলিশের যোগদানের আগে থেকেই সে কিংস পিরাভমের হয়ে খেলছে, এজন্য আজও পুলিশের টিমে না খেলে কিংস পিরাভমের হয়ে খেলছে সে। সামনে নির্বাচন, তাই খেলা দেখতে স্টেটের বড় বড় নেতারাও এসেছে। কিছুক্ষণ পরই খেলা শুরু হয় এবং প্রতি বছরের ন্যায় এবারও পুলিশকে হারিয়ে কিংস পিরাভমই চ্যাম্পিয়ন হয়। সিন চলে যায় এর কয়েকদিন পর। এটা প্রবীণদের বাড়িতে শুধু তার বৃদ্ধা মা আছে, সেও অসুস্থ, তাই প্রবীণের চাচাতো বোন প্রবীণের জন্য মেয়ে দেখছে। অবশ্য প্রবীণের এতে কোনো ভ্রুক্ষেপই নেই। আজ তার মেয়ে দেখতে যাওয়ার কথা, কিন্তু মেয়ে দেখতে না গিয়ে প্রবীণ আগে সিআইয়ের সাথে দেখা করতে চায়। প্রবীণকে দেখে সিআই বলে, তুমি তো পুলিশের টিমকে হারিয়েছ, তোমাকে তো সাসপেন্ড করা উচিত ছিল, তুমি লোকাল থানায় গিয়ে যোগদান করো। এরপর প্রবীণ লোকাল থানায় গিয়ে ডিউটি জয়েন করে। ইনি হচ্ছেন এএসআই মানিয়ান এসে ইন্সপেক্টরকে বলে, স্যার একটি কেসের তদন্ত করতে যেতে হবে, জিপ দরকার। এদিকে ড্রাইভার ছুটিতে। ইন্সপেক্টর প্রবীণের কাছে জানতে চায়, তুমি ড্রাইভ করতে পারো? প্রবীণ বলে, আমার তো পারমিশনও আছে। এই জন্য মানিয়ান প্রবীণকে নিয়ে যায়। তবে কিছু দূর যাওয়ার পরই দেখা যায় মানিয়ান গতরাতে একটি কাজে এসে তার বাইক রেখে গিয়েছিল, সেটাই নিতে এসেছে। কেসটেস কিছুই না। মানিয়ান প্রবীণকেও বলে দেয়, এটা আবার কাউকে বলো না, তুমি চলে যাও। এজন্য প্রবীণ থানায় ফিরছিল। হঠাৎ একটি মেয়ে সিগন্যাল দিয়ে জিপে উঠে বসে। প্রবীণ তো পুরো হতবাক। আরে, অবশ্য মানিয়ান এসে বলে, ওর নাম সুনিতা, আমাদের লেডি কনস্টেবল। এরপর তারা সবাই থানায় ফিরে গিয়ে রীতিমতো যার যার ডিউটিতে জয়েন করে। এর মধ্যে মানিয়ান বারবার বাড়িতে তার ওয়াইফকে কল করে যাচ্ছিল, কিন্তু সে পিক করছে না দেখে মানিয়ান খুব চিন্তিত। একসময় মানিয়ান প্রবীণকে নিয়ে তার বাড়িতে যায়। এই যে মেয়েটি ডান্স প্র্যাকটিস করছে, মানিয়ানের একমাত্র মেয়ে। মানিয়ান মেয়েকে খুবই ভালোবাসে, মেয়েই তার পুরো দুনিয়া, কিন্তু ডিউটি করতে করতে মেয়েকে সে সময় দিতে পারে না। মানিয়ানের মেয়ে স্টেট লেভেলের একজন চ্যাম্পিয়ন, শুধু নৃত্যশিল্পী না, পাশাপাশি অভিনয় খুব পটু। মানিয়ান প্রবীণকে ডেকে নিয়ে তার মেয়ের সব ট্রফিগুলো দেখায় এবং বলে, এবারও ওই জিতবে। ইলেকশনটা চলে গেলেই মেডিকেল লিভ নিয়ে মেয়ের সাথে সময় কাটাবো। এখন মূলত ইলেকশনের সময়। মন্ত্রী থেকে সিএম এক একজন এক একদিন এখানে আসছে, আর তাদেরকে প্রোটোকল দিতে হচ্ছে। এই জন্য লোকাল থানা খুবই ব্যস্ত। মানিয়ান যে ছেলেটিকে পানি খাওয়াচ্ছে, এই ছেলের বিরুদ্ধে অভিযোগ সে গতরাতে তার গার্লফ্রেন্ডকে গিফট দিতে গিয়েছিল। তাই মেয়ের পরিবারের অভিযোগে মানিয়ান ছেলেটিকে থানায় আটকে রেখে প্রবীণকে নিয়ে বেরিয়ে যায়। মানিয়ান সেই বোতলটিতে পেট্রোল নেয়, যেটি থেকে ছেলেটি পানি খেয়েছিল। প্রবীণ জানতে চায়, স্যার কী সমস্যা? মানিয়ান বলে, যে ছেলেটির সাথে স্টেশনে কথা বললাম, ও গতরাতে ওর গার্লফ্রেন্ডের বাড়িতে গিফট দিতে গিয়েছিল। মেয়েটির পরিবার মিনিস্টার রিলেটিভ, তাই অথরিটি নির্দেশ দিয়েছে ছেলেটিকে মেরে ফেলতে। তবে আমি বলেছি ওকে এমন একটি কেসে ফাঁসাবো যাতে বের হতে না পারে। আমাদেরও আর কি করার, অর্ডার দিয়েছে, এখন আর কোনো উপায় আছে? মানিয়ানরা সেই মেয়েটির বাড়িতে যায় এবং যে ঘরে মেয়ের বাবা থাকে সেই ঘরের জানালায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে দেয় এবং ছেলেটির ফিঙ্গারপ্রিন্ট সহ বোতলটি এভিডেন্স দেখিয়ে তার একটি রিপোর্ট রেডি করে। মানিয়ান রিপোর্টে উল্লেখ করে, এই ছেলেটি মেয়ের বাবাকে খুন করার হুমকি দিয়েছিল। সেই জেরেই গতরাতে তার ঘরে আগুন দিয়ে পুরো পরিবারকে খুন করার চেষ্টা করেছে। মানে অথরিটিকে খুশি করতে নিরপরাধ একজন ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিতে হলো, যেটা বরাবরই পুলিশকে করতে হয়। এরপর প্রবীণ মানিয়ানকে থানায় ড্রপ করে তার মাকে নিয়ে ডক্টরের কাছে যায়। ডক্টর প্রবীণকে জানায়, তোমার মায়ের তো আর্থ্রাইটিস, এখন আবার তার ক্রিয়েটিনের সমস্যা, দ্রুত শহরে নিয়ে ট্রিটমেন্ট করাতে হবে। আমি পরশুর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি, তুমি পরশু থেকে ট্রিটমেন্ট শুরু করাবে। সিন চলে যায় রাতে। সুনিতা বাড়ি ফিরে দেখে দুজন লোক এসে দাঁড়িয়ে আছে। মূলত এরা দলিত অ্যাসোসিয়েশনের বিজুর লোক। সুনিতা বাড়ির কাজ ধরেছে, তাই বিজু চাঁদা দাবি করছিল। সুনিতাও তাকে চাঁদা না দিয়ে সোজা ইন্সপেক্টরের কাছে কমপ্লেন করেছে। আর সুনিতা কমপ্লেন করায় এরা দুজন সুনিতাকে ওয়ার্নিং দিতে এসেছে যে কমপ্লেন করে কাজটা ঠিক করেনি। সিন চলে আসে পরদিন সকালে। মানিয়ানকে দেখা যায় থানার বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। এর মধ্যে প্রবীণও আসে। সুনিতাকেও দেখা যায় তার মাকে বলছে, তুমি ওদের ভয় পেও না, আমি সিআই স্যারকে বলেছি। আর এই যে লুঙ্গি উঁচু করে দাঁড়িয়ে আছে, এই ছেলেটির নাম বিজু। সুনিতার কমপ্লেনের ব্যাপারে সিআই তাদেরকে ডেকেছে, এই জন্যই তারা অপেক্ষা করছে। বিজু হঠাৎ করেই থানার দেয়ালে পানের পিক ফেলে দেয়, আর এটা দেখা মাত্রই মানিয়ান তেরে আসে।
মানিয়ান বিজুকে বলে, এটা মামার বাড়ি পেয়েছো, এটা থানা, পিক মুছো। কিন্তু বিজুও খুব ঘাটতেরা, সে কিছুতেই মুছবে না। মানিয়ান তখন উত্তেজিত হয়ে যাচ্ছিল। অন্যরা তখন মানিয়ানকে শান্ত করে বলে, স্যার ও মুছে দিবে, আপনি চান। মানিয়ান যাওয়ার সময় বলে যায় যাওয়ার আগে যেন ও মুছে যায়। এর কিছুক্ষণ পরই সিআই এসে পড়ে। তবে সিআইয়ের মাথা খুবই গরম, কারণ উপর থেকে ভালোই খেয়েছে। সিআইকে দেখে বিজুরাও এগিয়ে আসে। তবে প্রবীণ বিজুদেরকে বাইরে অপেক্ষা করতে বলে আগে নিজের ছুটির দরখাস্ত নিয়ে যায়। প্রবীণ সিআইকে বলে, স্যার কাল আমার মাকে নিয়ে হসপিটালে যেতে হবে। সিআই সোজা বলে দেয়, এখন ইলেকশনের টাইম, কোনো ছুটি হবে না। প্রবীণ তাকে বোঝানোর চেষ্টা করে যে স্যার আমার মা অসুস্থ, শহরে নেয়ার মতো কেউ নেই। তারপরও সিআই ছুটি না দিয়ে তাকে বকাঝকা শুরু করে। সেজন্য প্রবীণ বাধ্য হয়ে বলে, ঠিক আছে আমি মেডিকেল লিভ নিয়ে যাব। সিআই বলে, যা তুই, কে তোকে ছুটি দেয় আমি দেখব। প্রবীণও রেগে বেরিয়ে যায়। আর তখনই দরজার কপাটের ধাক্কায় বিজুর হাতে থাকা ফোনটি পড়ে যায়। এই জন্য বিজু প্রবীণকে বলে ফোনটি তুলে দিতে। প্রবীণের মাথা এমনিতেও তখন গরম। এরপর বিজু হাত ধরা মাত্রই প্রবীণ বিজুর কলার চেপে ধরে। এদিকে মানিয়ানও দেখতে পেয়ে বিজুকে মারতে তেড়ে আসে। এরপর টানতে টানতে বিজুকে তারা সেলের মধ্যে নিয়ে আটকে রাখে, আর অন্যদেরকেও বাইরে বের করে দিয়ে গেটে তালা দিয়ে দেয়। বিজু তখন মাতাল ছিল, তাই সিআইও দ্রুত জিডি করতে বলে এবং মেডিকেল চেক আপ করার নির্দেশ দেয়। এদিকে বিজুর লোকেরা বাইরে প্রোটেস্ট শুরু করেছে। মানিয়ানও তাদের সরানোর জন্য গান বের করে ভয় দেখায়। তখন জয়ন নামে একটি ছেলে সবকিছু ভিডিও করছিল। তারা তাদের অন্য সদস্যদেরকেও ফোন করে থানায় ডাকছে। এর ঠিক কিছুক্ষণ পর এসপি সিআইকে কল করে বিজুকে ছেড়ে দিতে বলে। এদিকে সামনে ইলেকশন, আর এরা মূলত বর্তমান সিএমকে সমর্থন করে, তাই রাজনৈতিক চাপে বিজুকে বাধ্য হয়ে ছেড়ে দিতে হয়। বিজু যেহেতু মার খেয়েছিল, তাই বিজুর সতীর্থরা বিজুকে হসপিটালে নিয়ে যায়। আর এদিকে ইন্সপেক্টর মানিয়ানকে বলছে কপাল ভালো যে ওরা থানা ঘেরাও করেনি। মানিয়ান বলে, মেডিকেল চেক আপ না করে ছাড়াই আমাদের ভুল হয়েছে। ইন্সপেক্টর বলে, যাই হোক, আমার কথা হচ্ছে তোমরা ক্ষমা চেয়ে ঝামেলা মিটিয়ে নেবে। মানিয়ানও বলে, ওদের প্রেসিডেন্ট ম্যাথুর সাথে আমার কথা হচ্ছে। অন্যদিকে এই ঘটনা সিএম পর্যন্ত পৌঁছে গেছে। সিএম বিজুদের লিডার ম্যাথুকে ডেকে বলে, নির্বাচনটা আগে গুরুত্বপূর্ণ, তোমাদের ছেলেদেরকে বলে দিও যেন থানায় গিয়ে প্রোটেস্ট না করে। ম্যাথু বলে, স্যার ছেলেরা তো বিষয়টা সিরিয়াস নিয়ে নিয়েছে, ওদের থামাতে হলে কিছু একটা ওয়াদা করতে হবে ওদেরকে। অনেকদিন যাবত আমরা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ চাচ্ছি, এটা দিলেই হবে। সিএম বলে, আগে ইলেকশন যাক, তারপর ভাববো। ম্যাথু বলে, ঠিক আছে, আর ইলেকশনের পর অবশ্যই পুলিশ সদস্যদেরকে সাসপেন্ড করিয়ে দিবেন। সিএম এর সাথে কথা বলে ম্যাথু হসপিটালে গিয়ে বিজুদেরকেও বিষয়টি জানায় যে সিএম ওয়াদা করেছে সে ইঞ্জিনিয়ারিং কলেজ দিবে, তোমরা কোনো ঝামেলায় যেও না। জয়ন তখন ওই ভিডিওটি দেখায়, যেই দেখুন আমি ভিডিও করে রেখেছি। ম্যাথু জয়নকেও বলে যে ভিডিওর কপিটি আমাকে দিয়ে দাও, আর এই ভিডিও কারোর কাছে দেওয়ার প্রয়োজন নেই। অবশ্য বিজু এটা মানতে চাইছে না, কারণ মার খেয়েছে তো, সে মানবে কি করে। তারপর লিডার তাদেরকে চুপ থাকতে বলে। সিন চলে যায় রাতে। বাবু নামে এক রিটায়ার্ড পুলিশ অফিসারের বাড়িতে তার ছেলের বিয়ের অনুষ্ঠান, সেজন্য সে থানার সবাইকে ইনভাইট করেছে। তাই মানিয়ান ডিউটি শেষে সেখানেই যাবে। মানিয়ান প্রবীণকেও নিয়ে যায়, বলে আর চলো একটু ড্রিঙ্কস করে আসবে, আর আজকে তোমার ড্রাইভ করতে হবে না। এর জন্য মানিয়ান পুলিশ জিপ না নিয়ে তার বোনের ছেলে রাহুলের জিপ নিয়ে যায়। রাহুলই ড্রাইভ করে যায়। রাহুল আবার সৌদি আরব যাবে, এই জন্য টিকিটের ব্যাপারে এজেন্সির সাথে কথা বলছে। মানিয়ানরা আসা মাত্রই সিআই বের হচ্ছিল। সিআই মানিয়ানকে বলে যায় ভিতরে সুনিতা খাচ্ছে, ওকে স্টেশনে ড্রপ করে দিও। আর প্রবীণকে বলে, তুমি দিনের বেলায় তোমার মাকে ডক্টরের কাছে নিয়ে যাবে, আর রাতে ডিউটিতে আসবে। সিআই চলে যাওয়ার পরই মানিয়ানরা অন্যদের সাথে আড্ডায় মেতে ওঠে। তারা সবাই কম বেশি ড্রিঙ্কসও করে। এরপর অনুষ্ঠান শেষ করে মানিয়ানরা বেরিয়ে যায়। পথে মানিয়ান প্রবীণ এবং অনিতাকেও বলছিল, সবেমাত্র চাকরি শুরু, এরপর আর সময় পাবে না, বিয়ে করছো না কেন, সময় মতো বিয়ে করে নাও। এরপর সামনে একটি এটিএম বুথে এসে মানিয়ান রাহুলকে তার এটিএম কার্ডটি দিয়ে রাহুলের টিকিটের জন্য 20,000 টাকা তুলে আনতে বলে। কথা মতো পিন নম্বর নিয়ে রাহুল গিয়ে টাকা তুলে আনে। তারপর তারা আবার যাত্রা শুরু করে। সবাই কথা বলতে বলতেই যাচ্ছিল। হঠাৎ মোড় আসতেই উল্টো দিকে থাকা একটি বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সাথে সাথে সবাই জিপ থেকে নেমেই দৌড়ে গিয়ে দেখতে পায় বাইক চালক অচেতন হয়ে পড়ে আছে। চেহারা দেখা মাত্র সুনিতা বলে ওঠে, স্যার এ তো জয়ন, থানায় যে বিজু ঝামেলা করেছিল ওর বন্ধু। শোনা মাত্র মানিয়ান আশেপাশে দেখে এবং প্রবীণকে বলে চলো, কিন্তু প্রবীণ বলে, স্যার ও এখনও জীবিত, ওকে উঠান। কথা বলতে বলতেই একটি বাইকে থাকা 3টি ছেলে সব দেখে ফেলে। অবশ্য তারা চলে যায়। এদিকে ছেলেগুলো দেখে ফেলায় বাইকটা যাওয়া মাত্রই প্রবীণরা জয়নকে তুলে নেয়। আর ঝামেলার ভয়ে রাহুলও তখন জিপ ফেলে দৌড়ে পালিয়ে যায়। সেজন্য বাধ্য হয়ে মদ্যপ অবস্থায় প্রবীণেরই ড্রাইভ করতে হয়। তারা জয়নকে হসপিটালে নিয়ে যায়। এখানেও সমস্যা। হসপিটালের সামনে তখন বিজু দলমল নিয়ে আড্ডা দিচ্ছে।
প্রবীণরা জয়নকে স্ট্রেচারে তুলে ভিতরে নিয়ে যায়। তখনও বিজুরা দেখতে পায়নি এটা জয়ন। তবে ভিতরে নেয়ার পরই ডক্টর চেক করে দেখে জয়ন মারা গেছে। ডক্টর এটাও বুঝতে পারে মানিয়ানরা ড্রাঙ্ক। অবশ্য মানিয়ান পরিচয় দেয় আমরা লোকাল পুলিশ স্টেশনের। ডক্টর বলে ঠিক আছে, তাহলে স্বজনদের জানান বডি নিয়ে যাক। এরপর মানিয়ানরা বেরিয়ে আসে। আর এর মধ্যেই জয়নের পরিচিত একজন দেখা মাত্রই বিজুদেরকে ডাকে। বিজুরা আসতেই মানিয়ানরা দৌড়ে কোনো মতো হসপিটালের পিছের দিকে চলে যায়। এরপর বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে হসপিটালের পিছে দিয়ে তারা একটি অটো নেয়। প্রবীণ দ্রুত সিআইকে কল করে এবং জানতে পারে সিআই এখনও স্টেশনে, তাই তারা সোজা স্টেশনে চলে যায়। প্রবীণরা সিআইকে সব খুলে বলে। প্রবীণ বলে, স্যার, আমরা যখন ওকে নিয়ে যাই ও জীবিত ছিল, কিন্তু সিআইয়ের কথা সেটা কি কেউ দেখেছে? এরপর আবার তোমরা ড্রাঙ্ক ছিলে। মানিয়ান বলে, স্যার, আমরা ড্রাইভ করিনি, আমার ভাগ্নে রাহুল ড্রাইভ করছিল, ও মদ খায়নি। সিআই জানতে চায় তাহলে ও কোথায়? ওকেও তো কেউ দেখেনি। এখন যদি ওর বিরুদ্ধে কেস করি মানুষ বলবে আমরা ওকে ফাঁসিয়েছি। যাক, তোমরা ভেবো না, আমি কিছু একটা বের করছি। এর মধ্যে সিআইয়ের একটি কল এলে সিআই তার রুমে চলে যায়। আর তখনই মানিয়ানের ফোনে একজন কল করে বলে, আমি জসিম এতু বলছি, দ্রুত ওখান থেকে পালিয়ে যাও, সিএম তোমাদের বিরুদ্ধে কেস করতে নির্দেশ দিয়েছে। এই বিষয়টি এতক্ষণে খবরের হেডলাইনও হয়ে গেছে। এর মধ্যেই সিআই কনস্টেবলকে ডেকে গেটে তালা দিয়ে দিতে বলে। এই জন্য কনস্টেবল এসে চুপি চুপি তালা দিচ্ছিল। মানিয়ানও বিষয়টি বুঝতে পারছিল যে তাদেরকে ফাঁসানোর পরিকল্পনা হচ্ছে। তাই মানিয়ান চালাকি করে প্রবীণ এবং সুনিতাকে নিয়ে বেরিয়ে যায় এবং যাওয়ার সময় গেটের তালা দিয়ে পুলিশের একটি জিপ নিয়ে পালিয়ে যায়। মানিয়ানরা সোজা রাহুলের বাড়িতে যায়। তবে এখানে গিয়েও জানতে পারে রাহুল তড়িঘড়ি করে বাড়িতে এসেই ওর কাপড় চোপড় নিয়ে বেরিয়ে গেছে। মানিয়ান কল করেও দেখতে পায় রাহুলের ফোন সুইচ অফ। এই জন্য রাহুলের বাড়ি থেকে তারা বেরিয়ে যায়। মানিয়ান বারবার ট্রাই করে যাচ্ছে। প্রবীণ বলছিল, স্যার, রাহুলকে না পেলে কিন্তু আমরা ফেসে যাব। মানিয়ান বলে, বাড়িতে নেই, ফোনও বন্ধ, এখন আমি কি করব? ওকে পেলেও যদি অস্বীকার করে যে ও ড্রাইভ করেনি তাহলে কি করব? প্রবীণ বলে, তাহলে এসপির কাছে গিয়ে সত্যিটা খুলে বলি যে আমরা ড্রাইভ করিনি। মানিয়ান তখন সুনিতাকে দুষতে থাকে, কারণ সুনিতার কমপ্লেন থেকেই তো সব শুরু। প্রবীণ তখন উত্তেজিত হয়ে জিপ থামিয়ে দেয় এবং বলে, এখন এসব দোষাদোষী বাদ দিন। মানিয়ান রাগ করে জিপ থেকে নেমে বলে, তোমরা কি জানো আমার 20 বছরের চাকরির অভিজ্ঞতা? আমি বলছি এখন কি হবে। ওরা বলবে সুনিতার পার্সোনাল ইস্যু নিয়ে কমপ্লেনের জেরে থানায় ঝামেলা হয়েছিল, আর ওই ঘটনা যে ছেলেটা ফোনে রেকর্ড করেছিল তাকে আমরা ইচ্ছা করে চাপা দিয়ে হসপিটালে নিয়ে অ্যাক্সিডেন্টের নাটক সাজিয়েছি, আর আমাদেরকে হাজতে ভরতে এতটুকুই যথেষ্ট। প্রবীণ বলে, স্যার, আমরা তো পুলিশ, আমরা তো আর ক্রিমিনাল না। মানিয়ান বলে, কচু, যে মারা গেছে ও সিএমের পার্টির সমর্থক, সামনে নির্বাচন, ওদের ভোট পেলে সিএম জিততে পারবে। এখন এই পরিস্থিতিতে আমাদের খুনি ডিক্লেয়ার করবে। সুনিতা বলে, আপনি আমাকে বাড়িতে নামিয়ে দিন। মানিয়ান বোঝায়, দেখো, ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত আমাদের লুকিয়ে থাকতে হবে, আর আমাদের কাছে যে এভিডেন্স আছে তা দিয়ে হাইকোর্টে গিয়ে এই কেসটিকে থামাতে হবে। শুধুমাত্র সিবিআই তদন্ত করলে আমাদের ধরতে পারবে। তারপর সুনিতা বলে, আমাকে বাড়িতেই নামিয়ে দিন। এই জন্য বাধ্য হয়ে মানিয়ানরা সুনিতার বাড়িতে ড্রপ করে দেয়। কিন্তু একটু আগাতেই সুনিতা দেখে সুনিতার বাড়ির সামনে পুলিশ বসে আছে। দেখা মাত্র সুনিতা দৌড়ে আবার জিপে ফিরে আসে। এরপর তারা কোনো মতে সেখান থেকে পালায়। এদিকে কন্ট্রোল রুম থেকে সেটে বলা হচ্ছে মানিয়ানরা জিপ নিয়ে পালিয়েছে, তাদের দেখা মাত্রই যেন ধরা হয়। এই জন্য তারা জিপ থামিয়ে সেটটি ফেলে দেয় এবং তাদের সাথে থাকা সিম কার্ডগুলোকেও তারা ফেলে দেয় যাতে কেউ ট্রেস করতে না পারে। অন্যদিকে সিএম প্রেস কনফারেন্সে জানিয়ে দেয় যে ওই 3 পুলিশই খুন করেছে, তাদের বিরুদ্ধে কেস রেজিস্টার করা হয়েছে। যেহেতু ইলেকশনের টাইম আর ঘটনাটা লোকাল পুলিশকে ঘিরে, তাই কেসটির তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছে। সিবিআই থেকে এই কেসের তদন্তভার দেওয়া হয় সিবিআইয়ের এসপি অনুরাধাকে। অনুরাধা সিএমের সাথে দেখা করতে এলে সিআই প্রথমেই জানায়, ম্যাডাম, ওরা কেউই ড্রাইভ করেনি। অনুরাধা জানতে চায়, তাহলে চার্জ কেন দিয়েছ? সিআই বলে, স্যার, এসপি স্যার বলেছেন। এরপর অনু সিএমের সাথে দেখা করে। অনু সিএমকে জানায় ওরা এখনও পলাতক, তবে আপনার যুবদলের প্রেসিডেন্ট ম্যাথু মানিয়ানকে কল করে এই বিষয়ে জানিয়ে দিয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। সিএম বলে, ম্যাথুর ব্যাপারটি আমি দেখব, এটা যেন কেউ জানতে না পারে, আর তুমি ওই 3 জনকে ধরার কাজ করো। এদিকে প্রবীণরা জিপ রেখে প্রবীণের বন্ধু হাকিমকে খবর দিয়ে হাকিমের পিকআপে করে পালানোর চেষ্টা করছে। এর মধ্যে পুলিশের একটি টহল দল এখানে এসে পড়ে। একজন এসআই এসে পিকআপটি তল্লাশি করে, তবে এই এসআই মানিয়ানের বন্ধু, আর সে সব কিছুই জানে, তাই সে দেখেও না দেখার ভান করে পিকআপটিকে ছেড়ে দেয়। এদিকে পুলিশ সব জায়গায় তাদের 3 জনের ফটো পাঠিয়ে দিয়েছে। প্রত্যেকটি জায়গায় তল্লাশি চলছে, আর হাকিম তাদেরকে শহরের বাইরে নিয়ে যাচ্ছে। তবে কিছু তো যাওয়া মাত্রই একটি চেকপোস্ট পড়ে। হাকিম দ্রুত পিকআপ থামিয়ে প্রবীণদেরকে জানিয়ে দেয়
তবে যতক্ষণে পুলিশ চেক করতে আসে প্রবীণরা নেমে গেছে। চেকিং চলছিল মূলত ব্রিজের উপরে, তাই প্রবীণরা জঙ্গলের ভিতর দিয়ে ব্রিজের নিচ দিয়ে হেঁটে পার হয়ে ব্রিজের ওপারে চলে যায়। এরপর চেকিং শেষে হাকিম এসে সামনে থেকে প্রবীণদেরকে আবার তুলে নেয়। এদিকে আবার প্রবীণদের ফেলে আসা সেই জিপটি পুলিশ পেয়ে গেছে। পুলিশ অনুকেও কল করে জানিয়ে দেয় যে এই লোকেশনের মোবাইল টাওয়ার ডিটেলস অনুযায়ী জানা গেছে প্রবীণ এখানের কারোর ফোন নিয়ে তার বন্ধু হাকিমকে কল করেছিল। হাকিম একজন পিকআপ ড্রাইভার, আর হাকিমের ফোনও এখন বন্ধ। তার মানে হাকিমই হয়তো ওদেরকে শহর থেকে বের হতে সাহায্য করছে। হাকিমের কথা শুনে অনু সিবিআই ডিআইওএসপি সান্তোষকে নির্দেশ দেয় যে শহরের সিসিটিভি ফুটেজগুলো চেক করো আর দ্রুত হাকিমের পিকআপ ট্রেস করো। এদিকে প্রবীণরা এতক্ষণে মুন্নার পৌঁছে গেছে। হাকিম প্রবীণদেরকে শহরের আগে একটি নির্জন জায়গায় নামিয়ে দেয়। হাকিম যাওয়ার সময় প্রবীণ হাকিমকে বলে দেয় অবশ্যই যেন কেউ তার মাকে কালকে হসপিটালে নিয়ে যায়। এদিকে প্রবীণের দেরি দেখে মানিয়ান রেগে যাচ্ছে। মানিয়ানের কথা যে কোনো সময় পুলিশ আমাদেরকে টেস্ট করতে এখানে আসতে পারে। এরপর এক কথায় দু কথায় মানিয়ান আবারও সুনিতাকে দোষ দিতে থাকে। তখন প্রবীণের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়, যা দেখে সুনিতা রোড ক্রস করতে যায় আর অল্পের জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়। অবশ্য প্রবীণ এসে সুনিতাকে বাঁচায়। এমনিতেও শীতের রাত, পাশেই শীতের কাপড়ের দোকান ছিল, কিন্তু সেগুলো এখন বন্ধ। প্রবীণ সেখান থেকে 3 জনের জন্য কিছু গরম কাপড় এবং 3টি টুপি নিয়ে নেয়। এরপর সেখান থেকে চলে যায়। প্রবীণরা সামনে এবং মানিয়ান পিছে পিছে হাঁটছে। সামনে একটি চায়ের দোকান পড়ে। প্রবীণ চায়ের দোকানের থেকে ফোনটি চেয়ে সুনিতাকে দেয়। সুনিতা তখন তার পাশের বাড়িতে কল করে বলে আমার মাকে গিয়ে একটু বলুন আমি ভালো আছি, সে যেন চিন্তা না করে। কথা মতো মহিলাটি সুনিতার মাকে গিয়ে বলে। এদিকে সুনিতাদের ঘরে তখন পুলিশ বসেছিল। তারাও ফোন করার কথা জানতে পেরে ফোন কল ট্র্যাক করে জানতে পারে ওরা মুন্নার আছে, কারণ মুন্নার থেকে কল করা হয়েছে। তাই অনু রাতেই তার টিম নিয়ে মুন্নার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে প্রবীণরাও সকাল হওয়া মাত্রই মুন্নার থেকে অন্যদিকে যেতে শুরু করে। প্রবীণরা কয়েকটি গাড়ি পরিবর্তন করে সারাদিন যাত্রা করে কেরালার একদম বর্ডারের শেষ প্রান্তে একটি প্রত্যন্ত পাহাড়ি গ্রাম কোট্টাকামপুরে চলে যায়। 15 বছর আগে মানিয়ানের একসময় এখানে পোস্টিং ছিল। এখানে মানিয়ানের ভালো কন্ট্যাক্ট আছে। তার মধ্যে মূর্তি নামে এক লোক আছে যে গ্রাম থেকে একটু দূরে থাকে। তাই মানিয়ান প্রবীণদেরকে মূর্তির বাড়িতে নিয়ে যায়। মানিয়ান মূর্তিকে বলে সুনিতা এসপির মেয়ে, প্রবীণকে ভালোবেসে পালিয়েছে, এজন্য পুলিশ ওদের খুঁজছে, তাই 2 দিনের জন্য এখানে থাকতে হবে। এজন্য মূর্তি ও প্রবীণদেরকে তার বাড়িতে আশ্রয় দেয়। অন্যদিকে হাকিমকে দেখা যায় মুন্নার শহরে পৌঁছে গেছে। সে বাজারের ভিতর দিয়ে ঘুরছিল। পুলিশও হাকিমের ফোন ট্রেস করে এখানে পৌঁছে গেছে। এরপর অনুরা মুন্নার থেকে হাকিমকে অ্যারেস্ট করে ফেলে। এদিকে 12 ঘন্টা পার হয়ে গেছে, পুলিশ এখন ওই 3 জনকে ধরতে পারেনি। বিরোধী দলও প্রোটেস্ট করছে। শহরে দাঙ্গা ফ্যাসাদ শুরু হয়ে গেছে। এমনিতেই 2 দিন পর ইলেকশন। সরকারও পড়েছে প্রশ্নের মুখে, কারণ যেভাবে হোক ইলেকশনের আগেই এই কেস সলভ করতে হবে। এই জন্য সিএম পুলিশের ডিজিপিকে ডাকে। এর মধ্যে অনুকল করে জানায় যে ওদেরকে পালাতে সাহায্য করেছে তাকে আমরা অ্যারেস্ট করেছি। আর যে নম্বর থেকে ওরা কল করেছিল সেখানে গিয়ে জানতে পেরেছি ওরা ভাত্তাপাড়ার দিকে গিয়েছে। মানিয়ান 15 বছর আগে ওখানে ছিল, ওর ওখানে লিঙ্কও আছে। আমরা এখন সেখানে যাচ্ছি। সিএম অনুকে বলে ঠিক আছে, কোনো অ্যাকশন নেওয়ার আগে আমাকে জানাবে। এরপর সিএম ডিজিপিকে বলে একটা প্রেস মিটিং ডেকে জানিয়ে দাও যে ওদের সাহায্যকারীকে আমরা অ্যারেস্ট করেছি, আর ওদের পরিবারে যারা আছে সবাইকে মিডিয়ার সামনে অ্যারেস্ট করো, যাতে মিডিয়া প্রশ্ন তুলতে না পারে। এই জন্য সিএমের কথা মতো প্রবীণ, মানিয়ান এবং সুনিতার পরিবারের সবাইকে থানায় নিয়ে আসা হয়। এদিকে সকাল হতেই অনুরা ভাট্টাপাড়া পৌঁছে গেছে। স্থানীয় পুলিশের একজন জানায় যে সোর্স মোতাবেক আমরা জানতে পেরেছি কোট্টাকামপুর গ্রামে 3 জন বহিরাগত লোক এসেছে। শান্তোষ জানায় ম্যাডাম ওটা আমাদের বর্ডার, ও পাশেই তামিলনাড়ু। ওই গ্রামের পিছেই ফরেস্ট এরিয়া। প্রায় 500 তামিল পরিবার ওখানে বসবাস করে, সবাই কৃষক। এরপর সবাই কোট্টাকামপুরের দিকে যাত্রা শুরু করে। তাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। এদিকে গ্রামে উৎসব হচ্ছে, আজই শেষ দিন। তাই সন্ধ্যা হতেই মূর্তি সেখানেই যাচ্ছিল। মূর্তি দেখে সুমাতি কেমন যেন মনমরা হয়ে আছে। মূর্তি সুমাতির কাছে জানতে চায় তোমার কি হয়েছে। সুমাতি বলে কিছু না, একটু মাথা ব্যথা করছিল। মূর্তি অবশ্য বুঝতে পারে, তাই মূর্তি সুমাতিকে তার একটি ফ্রেশ সাদা ধুতি দিয়ে চলে যায়। আর মানিয়ান শুধু মদ খেয়ে যাচ্ছে। এদিকে অনুরাও গ্রামে এসে খোঁজ করতে শুরু করে দিয়েছে। প্রাথমিক তথ্য মতে অনুরা এতটুকু শিওর যে এখানে কোনো মালায়ালি নেই, সব তামিলিয়ান। এর মাঝে প্রবীণকে দেখা যায় দোকানে এসেছে। মূলত সুনিতার পিরিয়ড শুরু হয়েছে, তাই প্রবীণ বুঝতে পেরে সুনিতার জন্য স্যানিটারি প্যাড এবং নিজের জন্য সিগারেট কিনে নিয়ে যায়। সুনিতা তখন সবার জন্য খাবার তৈরি করছিল। মানিয়ান বলছিল আমার মেয়ের যখন জন্ম হয়েছিল না, আমি এই জঙ্গলে ছিলাম। 15 দিন পর গিয়ে মেয়ের মুখ দেখি।
মেয়েকে ওয়াদা করেছিলাম ওর কম্পিটিশনে আমি ওর সাথে থাকবো। কাল ওর কম্পিটিশন, আর আজও আমি এখানে। যতদিন যাবৎ মেয়ে হয়েছে ওকে আমি কোথাও নিয়ে যেতে পারিনি। সিন চলে যায় পরদিন সকালে। অনুরা গ্রামের কোনায় কোনায় গিয়ে তল্লাশি চালাচ্ছে। তল্লাশি করতে করতে একটি টিম মূর্তির বাড়িতেও এসে পড়ে। অবশ্য প্রবীণরা তখন জঙ্গলের মধ্যে একটি ঝর্ণায় গোসল করতে গিয়েছিল। ফেরার পথে তারা দেখে মানিয়ান এক জায়গায় বসে মদ খাচ্ছে। প্রবীণ মানিয়ানের এই অবস্থা দেখে বলে, স্যার, এই মদ খাওয়া বন্ধ করুন। আমরা এই সমস্যা থেকে বের হতে চেষ্টা করছি, আর আপনি শুধু নেশা করে যাচ্ছেন। মানিয়ান তখন প্রবীণকে একটি পত্রিকা দেখায়, যেখানে মানিয়ানের মেয়ের ফটো ছাপা হয়েছে। মূলত পুলিশ মানিয়ানের মেয়েকে নিয়ে যাওয়ার কারণে মানিয়ানের মেয়ে কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারেনি। মানিয়ানের কারণেই আজ তার মেয়ের স্বপ্নভঙ্গ হলো। এদিকে মানিয়ানের এই অবস্থা দেখে প্রবীণ মূর্তিকে বলে, আমাদেরকে এই জঙ্গল পার করে পালানিতে পাঠানোর ব্যবস্থা করুন। মূর্তি বলে, এমনিতে যাওয়া যাবে না, ভিতরে জঙ্গলি হাতি এবং বাঘ আছে। আজকের টিম চলে গেছে, কালকে একটি টিম যাবে, কাল সকালে তাদের সাথে পাঠিয়ে দেব। মূলত এই জঙ্গল পাড়ি দিয়ে ওপাশে গেলে যেহেতু তামিলনাড়ু, এই জন্য তারা দ্রুত সেখানে যেতে চাচ্ছে। এদিকে অনুরাগ তথ্য পেয়ে গেছে গতরাতে বহিরাগত একজন এসে এখানের এক দোকান থেকে স্যানিটারি প্যাড এবং সিগারেট নিয়ে গেছে। আবার এদিকে ডিজিপি পড়েছে প্রোটেস্টের মধ্যে। তারপর আবার সিএম এর প্রেশার। ডিজিপি অনুকে কল করলে অনু জানায়, স্যার, ওরা এখানেই আছে, তবে এখানে চারিদিকে জঙ্গল। ওরা কোনোরকম আমাদের উপস্থিতি বুঝতে পেলেই ওরা পালিয়ে যাবে, তাই একটু সময় লাগবে। কিন্তু ডিজিপি বলে, এখানে সিচুয়েশন আউট অফ কন্ট্রোল, আমি আর সময় দিতে পারবো না, আমি ফোর্স পাঠাচ্ছি। এরপর অনুরা স্থানীয় একটি হোটেলে নাস্তা করতে চায়। তারা হোটেলে পত্রিকা চাচ্ছিল, কিন্তু ওইটার বলে পত্রিকা তো মূর্তি নিয়ে গেছে। অনু জানতে চায় মূর্তিকে। ওইটার বলে মূর্তি এই তো গ্রামের বাইরে ওই পাহাড়ের ওই পাশে থাকে। অনু আবার জানতে চায় এখানে কোনো মালায়ালি আছে। ওইটার বলে না ম্যাডাম। অনুর তখন সন্দেহ হয়, যদি মালায়ালি না থাকে তবে মালায়ালাম ভাষার পত্রিকা দিয়ে মূর্তি কী করবে? তার মানে মূর্তি হয়তো মানিয়ানদের হেল্প করছে। এজন্য অনু ডিজিপিকে কল করে মাত্র 2 ঘন্টা সময় চেয়ে নেয়। এদিকে সিএমকে তার সেক্রেটারি জানায়, ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী দলিত অ্যাসোসিয়েশন আজ সন্ধ্যা 7টায় প্রেস কনফারেন্স ডেকেছে। আমাদের তার আগেই খুনিদেরকে ধরতে হবে, নয়তো ওরা কালকের ইলেকশন বয়কট করবে। এদিকে ওদের 50,000 ভোট আর 90% ভোট সিএমের পক্ষে। এর মধ্যে ডিজিপি এসে জানায় অনু কল করেছিল, ও ওদের ধরার খুব নিকটেই আছে। সিএম শুধু বলে দেয় 7টার মধ্যে ধরতে হবে, এরপরে তোমার চেহারা দেখাবে। এদিকে অনুরা মূর্তিকে ধরে ফেলেছে। মূর্তিকে ধরে নিয়ে তারা মূর্তির বাড়ির উপর নজর রাখতে শুরু করেছে। তখনই ডিজিপি কল করলে অনু জানায়, স্যার, ওদেরকে ট্রেস করতে পেরেছি। ডিজিপি বলে, এখনই অ্যারেস্ট করো। অনু বলে, স্যার, এখনই সম্ভব না, জায়গাটা জটিল, পিছেই জঙ্গল। এখানে এখন 2 জন আছে, আরেকজন নেই। সে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর ওদের সাথে কুকুরও আছে। ওরা আমাদের উপস্থিতি টের পেলে জঙ্গলে ঢুকে যাবে। ওদের লোকাল সাপোর্ট আমাদের হাতে আছে। ওরা কাল পালানি যাওয়ার প্ল্যানও করেছিল। বলতে বলতে নেটওয়ার্ক ইস্যুর কারণে ফোন কেটে যায়। আর সাথে সাথেই ডিজিপি সিএমকে বিষয়টি জানায় যে ওরা আমাদের সার্ভেলেন্সে আছে, তবে এখনই ধরা যাচ্ছে না, আমরা অতিরিক্ত ফোর্স পাঠাচ্ছি, ওরা আর এখন পালাতে পারবে না। কিন্তু সেক্রেটারি বলে, স্যার, 7টার পর ধরতে পারলেও কোনো লাভ নেই। ওরা 7টায় প্রেস কনফারেন্স করে ইলেকশন বয়কট করবে, এজন্য আমাদের এর আগে কিছু করতে হবে। সিএম তখন ডিজিপিকে বলে, তুমি শিওর তোমার অফিসার ওদের ধরতে পারবে? ডিজিপি বলে, অবশ্যই পারবে স্যার। এই জন্য সিএম দলিত অ্যাসোসিয়েশনের ইলেকশন বয়কট ঠেকাতে 3 জন পুলিশ সদস্যকেই আসামি দেখিয়ে, মানে মানিয়ান, প্রবীণ এবং সুনিতা সাজিয়ে তাদেরকে অ্যারেস্ট দেখিয়ে দেয়। এদিকে মানিয়ানকে দেখা যায় মূর্তির বাড়িতে ফিরে এসেছে। মানিয়ান প্রবীণকে বলে, আসলে আমি ভাবিনি ওরা আমার বাড়িতে গিয়ে আমার পরিবারকে হ্যারেস করবে। আমি 20 বছরের চাকরিতে নিজের জন্য কোনো অন্যায় করিনি, আর এখন কি হলো? যাই হোক, সব ভুলে যাও, এখন থেকে আমি ঠিক থাকবো। বলেই মানিয়ান একটি লুঙ্গি পরে আবার জঙ্গলে চলে যায়। আর মানিয়ানকে দেখা মাত্রই অনুরাও আর এক মুহূর্ত অপেক্ষা না করে সামনের দিকে আগাতে শুরু করে। অবশ্য অনুদের উপস্থিতি মূর্তির কুকুরটি টের পেয়ে যায়। প্রবীণও তখন নোটিস করে যে অনুরা সামনের দিকে আগাচ্ছে। তাই প্রবীণ অনুদেরকে দেখা মাত্রই সুনিতাকে সাথে নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। অনুরাও তাদের পিছু করছে। প্রবীণরা দৌড়ে প্রথমে মানিয়ানকে ডাকতে চায়, কিন্তু তারা সেখানে গিয়ে যেটা দেখে তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। মানিয়ান ফাঁস নিয়েছে। দেখেই সুনিতা চিৎকার করে ওঠে। প্রবীণ খেয়াল করে নিচে মানিয়ানের ফোনটি পড়ে আছে, তাই অনুরা আসার আগেই সেটি লুকিয়ে ফেলে। এতক্ষণে অনুরা এসে পড়েছে। তারাও এসে মানিয়ানের ঝুলন্ত বডিটি দেখে একদম থমকে যায়। এই পরিস্থিতিতে অনু ডিজিপিকে কল করে এবং জানিয়ে দেয়, স্যার, 2 জনকে আমরা ধরতে পেরেছি, কিন্তু একজন গলায় ফাঁসি নিয়েছে। ডিজিপি তো পুরো হতভম্ব, সে এখন কি করবে? সাথে সাথে ডিজিপি সিএমকে বিষয়টি জানায়, কিন্তু সিএমও এখানে পোল্টি মারে। সিএম বলে দেয়, আমি সবাইকে বলবো
পুলিশ আমাকে মিথ্যা তথ্য দিয়েছে, তোমাকে তখন জবাবদিহি করতে হবে। কিভাবে হ্যান্ডেল করবে আমি জানি না। সিএমের কথা শুনে ডিজিপি অনুকে কল করে বলে, তোমার কথা মতো তোমার উপর বিশ্বাস করে আমি এখানে মিথ্যা অ্যারেস্টের নাটক সাজিয়েছি। এখন সিএম অস্বীকার করছে। বডি এবং বাকি দুজনকে দ্রুত এখানে নিয়ে আসো। কেস যদি কমপ্লিকেটেড হয়ে যায়, অন্য এজেন্সির হাতে চলে যাবে, তখন কিন্তু মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে। কিন্তু অনুর কথা আমি কেন দায়ভার নিব? এদিকে ডিজিপি কল কেটে দেয়। অনুও পড়েছে এক মহাবিপদে। কথা শেষে অনু এসে দেখে বডিও নামানো হয়ে গেছে। শান্ত সোনুকে ডেকে নিয়ে বুঝিয়ে বলেন, দেখুন ম্যাডাম, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে বডি নিয়ে যেতে, আর আপনার থেকে চাকরির অভিজ্ঞতা আমার বেশি। সেখান থেকেই বলছি, সরকারের কথার বাইরে গেলে আমরা শুধু চাকরি হারাবো না, উল্টো আমাদের জেলেও যেতে হবে। তাই যেটা বলেছে চুপচাপ করতে হবে। এরপর বডি নামিয়ে গাছের ডাল দিয়ে একটি খাটিয়া বানিয়ে মানিয়ানের বডিটিকে জঙ্গল থেকে গ্রামে নিয়ে আসা হয়। এতক্ষণে সন্ধ্যা নেমে গেছে। বডিটি যখনই অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল, হঠাৎ প্রবীণের থেকে মানিয়ানের ফোনটি পড়ে যায়। শান্তোষ ফোনটি দেখে ফেলে। তাই প্রবীণ ফোনটি নিয়েই দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কোথায় পালাবে? অবশেষে প্রবীণ ধরা পড়ে যায়। এরপর শান্তোষ ফোনটি চেক করে দেখে মানিয়ান মরার পূর্বে একটি ভিডিও করে রেখে গেছে। মানিয়ান ভিডিওতে বলেছে, ধরুন এটাই আমার মৃত্যুর ঘোষণাপত্র। আমার বোনের ছেলে সেদিন ড্রাইভ করছিল। আমার সাথে যে দুজন আছে ওরা নির্দোষ, আর আমি চাই না আমার মেয়ে কোনো খুনির মেয়ে হয়ে বাঁচুক। কোর্ট যেন এটিকে আমার ডাইং ডিক্লারেশন হিসেবে নেয় এবং কেসটি সঠিক তদন্ত করায়। এই ভিডিওটি দেখার পর শান্তোষ ফিরে গিয়ে সিবিআইয়ের প্রধান অভিলাষের কাছে তুলে দেয়। অনুও সব কিছু বুঝতে পারছে, সব দেখছে, কিন্তু কিছুই বলতে পারছে না। অভিলাষ তখন প্রবীণ এবং সুনিতার কাছে যায়। প্রবীণ বলে, স্যার, ওই রাতে রাহুল ড্রাইভ করছিল। ও এটিএম বুথ থেকে টাকাও তুলেছিল। সিসিটিভি দেখলেই প্রমাণ হয়ে যাবে ও আমাদের সাথে ছিল, স্যার। অভিলাষ বলে, দেখো, জিপের হুইলে তোমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, কোর্টে তোমার যুক্তি টিকবে না। প্রবীণ বলে, স্যার, আমাদের ডিপার্টমেন্ট তো সত্যিটা বের করতে পারবে। অভিলাষ বলে, দেখো, মিডিয়া তোমাদেরকে নেগেটিভভাবে উপস্থাপন করেছে, আবার সরকার, পুলিশ ডিপার্টমেন্ট সবাই তোমাদেরকে খুনি হিসেবে আখ্যায়িত করেছে। সরকারের বিরুদ্ধে আমরা যেতে পারবো না, আর এখন ইলেকশনের সময় সরকারের থেকে কোনো এক্সপেকটেশনও নেই। অভিলাষ একটি কাগজ এগিয়ে দিয়ে বলে, এখানে লেখা আছে, তোমাদের এখানে আনার পর মানিয়ান আত্মহনন করেছে, তোমরা এখানে সাইন করে দাও। আমরা শুধু মানিয়ানকে দোষী দেখিয়ে দিলে তোমরা বেঁচে যাবে, তখন আমরা সবাই সেফ থাকবো। আরও সুইসাইড নোট আমি কোনো এক্সপার্ট দিয়ে লিখিয়ে নিব। কিন্তু সুনিতা বলে, আমাকে ফাঁসি দিলেও আমি স্বীকার করব না। যে লোকটা তার মেয়ের জন্য বেঁচেছে, মরার আগ মুহূর্তেও শুধু মেয়ের কথা বলেছে, তার মেয়ে যেন খুনির মেয়ে হয়ে না বাঁচে সেজন্য সে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিল। তার মেয়েকে আমি খুনির মেয়ে বানাতে পারবো না। অভিলাষ তখন ওই ফোনটি দেখিয়ে বলে, এই ভিডিওর জোরে বলছো তো? অভিলাষ ফোনের মেমোরি কার্ডটি বের করে প্রবীণ এবং সুনিতার সামনে সেটি ভেঙে ফেলে। এরপর রাহুলের একটি ভিডিও দেখায়, যেখানে রাহুল জবানবন্দি দিয়ে বলেছে, ওই রাতে আমি ড্রাইভ করছিলাম ঠিকই, আমরা সবাই ড্রাঙ্ক ছিলাম। হঠাৎ জয়নকে দেখা মাত্রই প্রবীণ স্যার আমার স্টারিং টানাটানি শুরু করে এবং অ্যাক্সিডেন্ট ঘটায়। এই জন্য আমি ভয়ে পালিয়ে আসি। অভিলাষ বলে, এই ভিডিও কোর্টে গেলে তোমাদের ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড হবে। তোমরা এখন ইয়াং, ভালো করে ভেবে দেখো কি করবে। কিছুক্ষণ পরে তোমাদেরকে কোর্টে নেওয়া হবে। এর মধ্যে ফরেন্সিক টিম এসে পড়ে। পাশেই ওয়াশরুমের মধ্যে দেখা যায় মানিয়ানের বডিটি ঝুলিয়ে রাখা হচ্ছে। মানে সিবিআই এখানে এটা প্রমাণ করতে চাচ্ছে যে মানিয়ান এখানে মারা গেছে, তাই ফরেন্সিক সদস্যরা সব আলামত কালেক্ট করে নিয়ে যাচ্ছে। আর এরপরই প্রবীণ এবং সুনিতাকেও কোর্টে পেশ করতে নিয়ে যাওয়া হয়। যদিও তারা কোনো অপরাধ করেনি, তারপরও তারা সবার চোখে দোষী। খুন না করেও তারা খুনি। খোদ পুলিশ হয়েও তারা আজ পুলিশের থেকে কোনো হেল্পই পেল না। তারা রাজনীতির চালের শিকার। একদিকে তাদের কোর্টে নেওয়া হচ্ছে, অন্যদিকে ভোট গ্রহণ চলছে। বরাবরই এমনটাই হয়ে আসছে। রাজনীতির কাছে মনুষ্যত্ব, ন্যায় বিচার, নিয়ম নীতি সব কিছু হেরে যাচ্ছে। তারা যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে এমনিভাবে নির্দোষদেরকে দোষী বানিয়ে জনগণের সামনে ভালো সাজে। প্রকৃতপক্ষে তারাই জনগণের প্রধান শত্রু, যারা নিজেদের স্বার্থ রক্ষায় এই কাজগুলো করে আসছে। আর এদেরকে আমরা নির্বাচিত করি, কারণ আমরা তো অন্ধ। তাদের চামচারা এসে আমাদেরকে যাকে ভোট দিতে বলে, আমরা অন্ধ ব্যক্তির মতো তাকেই ভোট দিয়ে আসি। মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।